স্বাগতম আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের। আজ আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ভিত্তিক পরীক্ষার জন্য আমাদের পরিবেশ পাঠ্যপুস্তকটির তৃতীয় অধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি ৬২ নম্বর পৃষ্ঠা থেকে পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদন ১১৯ পৃষ্ঠা পর্যন্ত কী ধরনের প্রশ্ন হতে পারে তা নিয়ে বিস্তীর্ণ আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক এবং খাতাটি সঙ্গে নিয়ে অবশ্যই বসবে। প্রতিটি অধ্যায় থেকে কি প্রশ্ন হতে পারে এবং সেগুলির অধিকাংশ মৌখিক উত্তর আমি প্রশ্নের পাশাপাশি দিয়ে দেব। দেখো, তোমাদের দ্বিতীয় পর্যায়ভিত্তিক পরীক্ষার প্রথম অধ্যায় জমির ঢাল বা ভূমির ঢাল, এই ৬৩ নম্বর পৃষ্ঠা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলি হলো: জমির ঢাল বা ভূমির ঢাল কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, দামোদর নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে, কিংবা দামোদর নদী কোন নদীর সঙ্গে মিশেছে? পরে তোমরা তৈরি করে রাখবে দামোদর এবং গঙ্গা নদীর মিলনস্থল কী নামে পরিচিত? হুগলি নদী নামে পরিচিত। পরের প্রশ্ন, হুগলি নদীর আরেক নাম কি? ভাগীরথী হুগলি। অনেকে এই ভাগীরথী হুগলি নদীকেই গঙ্গা বলে জানেন। এরপর দেখো ৬৪ নম্বর পৃষ্ঠা থেকে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, এই অধ্যায়টি থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করবে সেগুলি হলো: চিত্তরঞ্জন স্থানটি কোথায় অবস্থিত? পশ্চিম বর্ধমান জেলায়। এই চিত্তরঞ্জন কী জন্য বিখ্যাত বলো তো? এখানে রেলের ইঞ্জিন তৈরি হয়। পরের প্রশ্ন তৈরি করে রাখবে: পুরুলিয়া জেলার মাটির রং কি? লালচে। বাঁকুড়াতে চারিদিকে কোন গাছের জঙ্গল দেখা যায়? শাল গাছের। তোমাদের অবশ্যই প্রশ্ন আসতে পারে শাল পাতা দিয়ে কি বানানো হয় বা তৈরি করা হয়? প্লেট, বাটি, থালা ইত্যাদি। এরপর তোমাদের ৬৬ নম্বর পৃষ্ঠা থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন রয়েছে। রাঢ় অঞ্চল, এই অধ্যায়টি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলি হলো: দ্বারকেশ্বর নদ কোন দিক থেকে কোন দিকে বয়ে গেছে? পরের প্রশ্ন, দ্বারকেশ্বরের দক্ষিণ দিক থেকে শিলাবতী নদীটি কোন দিকে এগিয়ে গেছে? দক্ষিণ পূর্ব দিকে। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী দুটি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে মিলিত হয়ে কী নাম গ্রহণ করেছে? রূপনারায়ণ। হুগলির কাছাকাছি দামোদর নদী থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে? মুন্ডেশ্বরী। তোমাদের পরীক্ষাতে আসতে পারে কেলেঘাই এবং কংসাবতী নদীর মিশ্রণে কোন নদীর সৃষ্টি হয়েছে? হলদি নদীর। এই নদী হলদিয়ার পাশ দিয়ে বয়ে গিয়ে হুগলি নদীর সঙ্গে মিশেছে। তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে শান্তিনিকেতন কোথায় অবস্থিত? বীরভূমে। শান্তিনিকেতনে বা বীরভূমে অবস্থিত একটি নদী এবং একটি নদের নাম লেখো, এরকম প্রশ্নও আসতে পারে। উত্তরটি হলো ময়ূরাক্ষী নদী এবং অজয় নদ। তোমাদের বলে রাখি, এই নদ এবং নদী উভয়ের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। আসলে যে নদীগুলির নাম পুরুষবাচক তাদেরকে নদ বলা হয়, যেমন ব্রহ্মপুত্র নদ, দামোদর নদ, নীল নদ। এবং যে সমস্ত নদীর নাম স্ত্রীবাচক বা মেয়েলি ধরনের তাদেরকে নদী বলা হয়। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাঢ় অঞ্চল কাকে বলা হয়? এটি অবশ্যই তৈরি করে রাখবে। এছাড়া প্রশ্ন আসতে পারে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মাটি কী রকম? খুবই উর্বর, বেশিরভাগটাই দোআঁশ এবং কিছুটা এঁটেল। ৬৭ নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে: নিত্যবহ নদী কাকে বলে? নিত্য শব্দের অর্থ হলো সর্বদা এবং বহ শব্দের অর্থ হলো বহমান, অর্থাৎ বছরের সব সময় যে নদীগুলিতে জল থাকে তাদেরকেই নিত্যবহ নদী বলা হয়, যেমন গঙ্গা, ভাগীরথী ইত্যাদি। তোমরা এরপর যে প্রশ্নটি তৈরি করে রাখবে সেটি হলো: পর্বতের মাথায় বরফ জমে কেন? ৬৮ নম্বর পৃষ্ঠাতে দেখো একেবারে শুরুর দিকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে। প্রশ্নটি হলো: গঙ্গা নদীর গতিপথ নিজের ভাষায় বর্ণনা করো।
এর মধ্য থেকে আর একটি শর্ট প্রশ্ন রয়েছে, সেটি হলো গঙ্গা নদী বাংলাদেশের মধ্যে গিয়ে কোন নাম গ্রহণ করেছে? পদ্মা। গঙ্গা নদী কোথায় উৎপত্তি লাভ করেছে, কিংবা কোথায় গঙ্গা নদী পতিত হয়েছে বা মিশেছে? এরপর তোমরা তৈরি করে রাখবে ভাগীরথী গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল কিভাবে সৃষ্টি হয়েছে। ভাগীরথী আর পদ্মা নদীর মাঝে দুই নদীর পলি জমে মাঝখানের এই ভূখণ্ড গাঙ্গেয় বদ্বীপ তৈরি হয়েছে। এরপর তোমাদের প্রশ্ন আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল? কলকাতার জোড়াসাঁকোয়। পরীক্ষাতে আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার জমিদারি কোথায় ছিল? পরের প্রশ্ন আসতে পারে, কোন অঞ্চল দেখে তিনি সোনার বাংলা বিখ্যাত গানটি লিখেছিলেন? শিলাইদহের প্রাকৃতিক সৌন্দর্য দেখে। এই বিখ্যাত আমার সোনার বাংলা গানটি লেখা হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। তোমাদের প্রশ্ন আসতে পারে, ইংরেজরা এই বঙ্গদেশকে বা বাংলাকে দুভাগ করেছিল কেন? একটু আগে আমরা যে গানটির কথা জানলাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তোমাদের প্রশ্ন আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর কোন দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? ভারত এবং বাংলাদেশের। আমাদের দেশের জনগণ মন অধি গানটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপর 70 নম্বর পৃষ্ঠা থেকে দেখো, চন্দ্রকেতু রাজার দুর্গ কোথায় ছিল? চন্দ্রকেতু রাজার দুর্গ ওখানকার মানুষজনদের কাছে কী নামে পরিচিত? গড় নামে। আমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটি হলো নদীমাতৃক সভ্যতা কাকে বলা হয়? এরপর তৈরি করে রাখবে সভ্যতা কাকে বলে। তোমাদের একটি খুব ভালো ছোট্ট প্রশ্ন আসতে পারে, বেথুয়া ডহরি জঙ্গল কোথায় অবস্থিত? নদিয়া জেলায়। এরপর দেখো 71 নম্বর পৃষ্ঠা থেকে অধ্যায়টি রয়েছে সুন্দরবন। আমরা সবাই জানি এই সুন্দরবনের নামকরণ হয়েছে সুন্দরী গাছ থেকে, এবং আমাদের সুন্দরবন বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। এই অধ্যায়টি থেকে তোমরা যে সমস্ত প্রশ্ন তৈরি করে রাখবে সেগুলি হলো, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটি কী নামে পরিচিত? দ্বিতীয় যে প্রশ্নটি তৈরি করবে সেটি হলো, সুন্দরবনের কয়েকটি নদীর নাম লেখো। পশ্চিমবঙ্গের সমস্ত নদী কোথায় গিয়ে পতিত হয়েছে বা পড়েছে? বঙ্গোপসাগরে। আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনে কয়টি দ্বীপ রয়েছে? 135টি। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, পশ্চিমবঙ্গের সুন্দরবনে 135টি দ্বীপের মধ্যে কয়টিতে বসতি রয়েছে এবং কতগুলিতে বসতি নেই? উত্তর কী হবে বলো তো? 135টি দ্বীপের মধ্যে 35টিতে মানুষ রয়েছে আর 100টিতে রয়েছে শুধুই ঘন বন। তোমাদের প্রশ্ন আসতে পারে, সাগরের মধ্যে এত বড় ঘন বন কীভাবে তৈরি হয়েছিল? এরপর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা অতি অবশ্যই তৈরি করে রাখবে, ম্যানগ্রোভ জাতীয় গাছ কাদের বলে? তাদের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। তোমরা কয়েকটি ম্যানগ্রোভ জাতীয় গাছের উদাহরণও অতি অবশ্যই জেনে রাখবে, যেমন গেউয়া, গরান, সুন্দরী, হেতাল, গোলপাতা ইত্যাদি। এছাড়া তোমাদের পরীক্ষাতে আসতে পারে, 100 বছর আগেও সুন্দরবনে কোন কোন জীবজন্তুর দেখা পাওয়া যেত? চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারসিঙ্গা হরিণ, এই সমস্ত জন্তুর দেখা পাওয়া যেত। প্রশ্ন আসতে পারে, সুন্দরবনের মানুষেরা কোন ধরনের জীবিকা পালন করেন? আমাদের প্রশ্ন আসতে পারে, নদীতে নেমে মিন সংগ্রহ করবার কাজ কারা বেশি করে? মেয়েরা। মিন শব্দের অর্থ তোমরা অতি অবশ্যই জেনে রাখবে, ছোট্ট চারা মাছকে বলা হয় মিন। 73 নম্বর পৃষ্ঠা থেকে যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করে রাখবে সেগুলি হলো, পশ্চিমবঙ্গের সবথেকে নিচু জায়গা কোনটি? সুন্দরবন অঞ্চল। তোমাদের পরীক্ষাতে আসতে পারে, উচ্চতা কোথা থেকে মাপতে হয়? প্রশ্ন আসতে পারে, রাঢ় অঞ্চল কতখানি উঁচু? 50 থেকে 100 মিটার। এছাড়াও তৈরি করে রাখবে, পশ্চিমের মালভূমি অঞ্চল এর গড় উচ্চতা কত? 50 থেকে 200 মিটার। পরের পৃষ্ঠাতে দেখো 74 নম্বর পৃষ্ঠা থেকে
পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন পর্বত রয়েছে? হিমালয় পর্বত। পশ্চিমবঙ্গের কয়েকটি পাহাড়ি নদীর নাম বলো। তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা, সংকোচ ইত্যাদি। প্রশ্নটি তাই ঘুরেও আসতে পারে, পশ্চিমবঙ্গের কয়েকটি বরফ গলা জলের নদীর নাম বলো। পরের প্রশ্ন আসতে পারে, তরাই অঞ্চল কাকে বলা হয়? 75 নম্বর পৃষ্ঠা থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলি তৈরি করবে সেগুলি হলো, পর্বতের শৃঙ্গগুলি সাদা দেখায় কেন? কেননা সেগুলির ওপর বরফ জমে থাকে। দার্জিলিংতে কোন পর্বত শ্রেণী দেখা যায়? সিঙ্গালীলা। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু পর্বত শৃঙ্গটির নাম কি? সান্দাকফু। এর উচ্চতা হলো 3630 মিটার। এরপর তোমরা তৈরি করে রাখবে, মহানন্দা নদীর জন্ম দার্জিলিংয়ের কোথা থেকে? ডাউ হিল নামক স্থান থেকে। পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার বিখ্যাত? জলদাপাড়া অভয়ারণ্যে। তোমাদের প্রশ্ন আসতে পারে, শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে? জলপাইগুড়িতে। বক্সা দুর্গ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, কত খ্রিস্টাব্দে ব্রিটিশরা এই বক্সা দুর্গ দখল করেছিল? 1860 খ্রিস্টাব্দে। তোমাদের প্রশ্ন আসতে পারে, ব্রিটিশ সরকাররা এই বক্সা দুর্গ কী জন্য ব্যবহার করত? ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এখানে বন্দি করে রাখা হতো। তোমাদের প্রশ্ন আসতে পারে, শিলিগুড়ি থেকে কোথায় দীর্ঘ রেলপথ এগিয়ে গেছে? আলিপুরদুয়ার পর্যন্ত। প্রশ্ন আসতে পারে, গরুমারা অভয়ারণ্য বা গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়িতে। 77 নম্বর পৃষ্ঠা থেকে তোমরা যে সমস্ত প্রশ্ন তৈরি করে রাখবে সেগুলি হলো, ফজলি আম কোথাকার সবথেকে বেশি বিখ্যাত? আরেকটি ছোট প্রশ্ন, কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে। 79 পৃষ্ঠাতে দেখো, পশ্চিমবঙ্গের জেলা সদর। এই অধ্যায়টি থেকে প্রচুর ছোট প্রশ্ন আসতে পারে, যেগুলি কিছু খুব সহজ এবং কিছু কিছু নতুন তথ্য রয়েছে। যেমন, পশ্চিমবঙ্গের সবথেকে বড় শহর কিংবা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। এটা তোমরা সবাই জানো। ঠিক তেমনিভাবেই নতুন কিছু তথ্য পেয়ে যাবে। দেখো, টাইগার হিল কোথায় রয়েছে? দার্জিলিংয়ে। ক্যাকটাস কিংবা অর্কিডের জন্য কোন পাহাড়ি শহর বিখ্যাত? কালিম্পং। তিস্তা ও করলা নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে? জলপাইগুড়ি। বক্সা অরণ্যের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? আলিপুরদুয়ারকে। মদনমোহন মন্দির কোথায় অবস্থিত? কোচবিহারে। প্রশ্ন আসতে পারে, বালুরঘাট কী জন্য বিখ্যাত? বিভিন্ন কৃষি পণ্যের বাণিজ্য কেন্দ্র হিসেবে। আমের শহর কাকে বলা হয়? ইংলিশ বাজারকে। এই শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত? এটি কী জন্য বিখ্যাত? ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এই বহরমপুর রেশম শিল্প, পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত। সিউড়ির কোন খাবার জগৎ বিখ্যাত? মোরব্বা। এছাড়া সিউড়িতে বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এরপর দেখো 80 নম্বর পৃষ্ঠাতে, কৃষ্ণনগর কী জন্য বিখ্যাত? মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য। ঠিক একই রকমভাবে সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত বর্ধমানে। আমাদের পরীক্ষাতে আসতে পারে, টেরাকোটা শিল্প কোথায় বিখ্যাত? বাঁকুড়া জেলায়। আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত ছৌ নাচ কোথায় সবথেকে প্রচলিত? পুরুলিয়া জেলায়। কিংবা প্রশ্ন আসতে পারে, অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া জেলায়। তমলুকের আদি নাম কি? তাম্রলিপ্ত। কংসাবতী নদীর তীরে অবস্থিত শহরটির নাম কি? মেদিনীপুর। তোমাদের প্রশ্ন আসতে পারে, জাতীয় পাঠাগার কিংবা টাঁকশাল কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলার আলিপুর নামক স্থানে। সহজ প্রশ্ন আসতে পারে, ইডেন গার্ডেন কোথায় অবস্থিত? কলকাতা জেলায়। 81 নম্বর পৃষ্ঠাতে দেখো, কার্শিয়াং অংশটিতে এখানে প্রচুর চা বাগান রয়েছে এবং সাদা অর্কিড রয়েছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, কোথায় সাদা অর্কিড পাওয়া যায়? প্রশ্ন আসতে পারে, হলদিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত? পেট্রোকেমিক্যাল। খড়গপুর কী জন্য বিখ্যাত? আইআইটি শিক্ষাকেন্দ্রের জন্য। বিষ্ণুপুর কী জন্য বিখ্যাত? পোড়ামাটির কাজ
এবং বস্ত্রশিল্পের জন্য। কোথাকার পেয়ারা খুব বিখ্যাত? বারুইপুরের। পশ্চিমবঙ্গের মৎস্য বিক্রয় কেন্দ্র কিংবা চিংড়িখালি দুর্গের ধ্বংসাবশেষ কোথায় অবস্থিত? ডায়মন্ড হারবারে। শান্তিনিকেতন কিংবা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত? বীরভূম জেলার বোলপুর নামক শহরের কাছে। দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত শহরের নাম বলো। আরামবাগ। কোল কমপ্লেক্স বা কয়লা কমপ্লেক্স এবং দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে? ডানকুনিতে। আলু চাষের জন্য কোন শহর বিখ্যাত? তারকেশ্বর। রেলের ইঞ্জিন তৈরির কারখানা কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কিংবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দুর্গাপুরে। পশ্চিমবঙ্গের একটি পরিকল্পিত শহরের নাম বলো। কল্যাণী। নবদ্বীপ কোন দুটি নদীর মিলনস্থলে অবস্থিত? ভাগীরথী ও জলঙ্গি নদীর। তোমাদের প্রশ্ন আসতে পারে, নবদ্বীপ কী কারণে বিখ্যাত? চৈতন্যদেবের জন্মস্থান হিসেবে। তাঁতের কাপড় এবং রাসমেলা কোথায় বিখ্যাত? শান্তিপুর নামক স্থানে। এই শান্তিপুর নদিয়া জেলায় অবস্থিত। এরপর দেখো 84 নম্বর পৃষ্ঠাতে নানা জায়গার প্রকৃতির নানা সম্পদ। এই অধ্যায়টি থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলি তৈরি করবে সেগুলি হলো, কোন মাটিতে ধান চাষ ভালো হয় না? লাল মাটিতে। তার কারণ এখানে জল দাঁড়ায় না, সেই কারণে। তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, পাহাড়ের ঢালু জমিতে কোন চাষ ভালো হয়? চা চাষ। 85 নম্বর পৃষ্ঠাতে দেখো, মানুষের স্বাস্থ্য কি? একটি সম্পদ। স্বাস্থ্যের মতো আমাদের বুদ্ধিও হলো একটি সম্পদ। তোমরা তৈরি করে রাখবে, মানুষদের সবথেকে প্রথম বৈজ্ঞানিক আবিষ্কার কোনটি? আগুন জ্বালানো শেখা। প্রশ্ন আসতে পারে, আগুন জ্বালানো শেখার আগে মানুষেরা কিভাবে খেত? শাক সবজি ফল পশুর মাংস কাঁচাই খেত। প্রশ্ন আসতে পারে, উনুন কত রকম? মাটিতে গর্ত করে কাঠের উনুন, আঁচের উনুন, গ্যাসের উনুন এবং বর্তমানে ইলেকট্রিকের উনুনও রয়েছে। 87 নম্বর পৃষ্ঠাতে দেখো, শুধুমাত্র একটি প্রশ্নই রয়েছে ভালো মতো। জ্ঞান সাধারণত কী ধরনের সম্পদ? পারিবারিক সম্পদ। তার কারণ জ্ঞান আমাদের বাবা মা বা গুরুজনদের কাছ থেকে সঞ্চারিত হয়। 89 পৃষ্ঠাতে স্মরণীয় যারা, এই অধ্যায়টি তোমরা খুব ভালোভাবে পড়বে। এখানে অনেকগুলি জন্মসাল এবং বিভিন্ন তারিখ রয়েছে। তোমরা পাশের ছবিগুলির জন্মসাল এবং মৃত্যুসাল অবশ্যই মনে রাখবে। এখান থেকে তোমরা যে প্রশ্নটি তৈরি করে রাখবে সেটি হলো, আগেকার দিনের মানুষদের মধ্যে কোন কোন ভুল ধারণা ছিল? তোমাদের বইতে যে সমস্ত উত্তরগুলি রয়েছে সেগুলিই লিখবে। বাড়িতে মেয়ে জন্মালে অনেকে দুঃখ পেত, মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দিত না, অল্প বয়সে তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো। হিন্দু ধর্মের সতীদাহ প্রথা নির্মম ভয়ঙ্কর প্রথা। সেই প্রথাতে বর মারা গেলে তার স্ত্রীকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হতো। তোমাদের প্রশ্ন আসতে পারে, ভারতবর্ষে প্রথম হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। তিনি আরও বলেছেন, বইতে মুখ ডুবিয়ে বসে থেকো না, ফুটবল খেলো, তাতে শরীর মন ভালো হবে। তোমরা তৈরি করে রাখবে, প্লেগ রোগীদের সেবা কে করেছিলেন? ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতার আসল নাম হলো এলিজাবেথ মার্গারেট নোবেল। পরের প্রশ্নটি দেখো, কে মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন? বেগম রোকেয়া। প্রশ্ন আসতে পারে, আচার্য জগদীশচন্দ্র বসু কী জন্য বিখ্যাত? তিনি প্রমাণ করেছিলেন গাছেদেরও আমাদের মতোই প্রাণ রয়েছে। তোমাদের পরীক্ষাতে আসে, আজাদ হিন্দ ফৌজ কে তৈরি করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। তোমাদের প্রশ্ন আসতে পারে, কয়েকজন বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখো। কাদের নাম লিখবে বলো তো? ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ প্রভৃতি ব্যক্তিদের নাম। ইংরেজ শাসনের বিরোধিতা করবার জন্য কাকে বেত মারা হয়েছিল? সুশীল সেন নামে একজন ছাত্রকে।
তাকে নিয়েই গান লেখা হয়েছিল। বেত মেরে তুই মা ভোলাবি, আমরা কি মার সেই ছেলে। তোমাদের প্রশ্ন আসতে পারে সূর্য সেনের পেশা বা জীবিকা কী ছিল। তিনি ছিলেন উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক। তোমাদের সহজ প্রশ্ন আসতে পারে আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করেছে? 1947 সালের 15ই আগস্ট। এছাড়াও তোমরা তৈরি করে রাখবে ভারতবর্ষের স্বাধীনতার জন্য কোন কোন মহিলারা এগিয়ে এসেছিলেন। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত প্রমুখ মহিলারা। তোমরা আর একটি খুব ভালো প্রশ্ন অবশ্যই তৈরি করে রাখবে, কাকে কেন গান্ধী বুড়ি বলা হয়? 93 পৃষ্ঠাতে দেখো দিবস পালন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিন পালন করে থাকি। এই অধ্যায়টিতে আমরা তেমনভাবেই কিছু দিবস বা দিনের কথা জানতে পারবো। যেমন দেখো শিক্ষক দিবস কোন দিনটিকে পালন করা হয়, কিংবা প্রশ্ন আসতে পারে শিক্ষক দিবস কোন মহান ব্যক্তির জন্মদিনে পালন করা হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। তোমাদের প্রশ্ন আসতে পারে শিশু দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? জওহরলাল নেহেরুর জন্মদিনে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। প্রশ্ন আসতে পারে ভারতের সংবিধান কে তৈরি করেছিলেন? বাবা সাহেব আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? আবুল কালাম আজাদ। আর একটি দেখো খুব ভালো প্রশ্ন রয়েছে এই পৃষ্ঠাতে, সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি? 95 পৃষ্ঠা থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করবে সেগুলি হলো, বিরসা মুন্ডা কে ছিলেন? বাঁশের কেল্লা কে তৈরি করেছিল? তিতুমির। তোমাদের পরীক্ষাতে আসতে পারে বিরসা মুন্ডা, সিধু কানু, তিতুমির এরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল কেন? তোমরা তৈরি করে রাখবে তিতুমিরের বানানো বাঁশের কেল্লা কিসের আঘাতে ভেঙে পড়েছিল? ইংরেজদের কামানের আঘাতে। 96 পৃষ্ঠাতে দেখো দুটি প্রশ্ন রয়েছে, কোথায় টেরাকোটার কাজ হয়? বিষ্ণুপুরে। কোথায় ঝিনুক দিয়ে মূর্তি গড়া হয়? দীঘাতে। 97 পৃষ্ঠাতে দেখো একটি প্রশ্ন আসতে পারে, কিভাবে সব স্থানের সমানভাবে উন্নতি সাধন হতে পারে? এর উত্তরটিতে তোমরা লিখবে, বন পাহাড় ও সমতলের সম্পদ সবাইকে সমানভাবে ভাগ করে নিতে হবে। এক অঞ্চলের উন্নতিতে অন্য অঞ্চলকে এগিয়ে আসতে হবে, তাহলেই সবার মিলিত উন্নতি সাধন হবে। এরপর 98 পৃষ্ঠাতে দেখো হারভেস্টার কাকে বলে বা কী কাজে ব্যবহৃত হয়? তোমাদের প্রশ্ন আসতে পারে হারভেস্টিং কাকে বলা হয়? ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, এগুলিকেই হারভেস্টিং বলা হয়। এবং যে যন্ত্রটির মাধ্যমে ওই সমস্ত কাজগুলি করা হয় তাকে বলা হয় হারভেস্টার। টিলার কাকে বলে? এটিও তোমাদের পরীক্ষাতে আসতে পারে। যে চাষ করে তাকে ইংরেজিতে টিলার বলা হয়। জমি চষার যন্ত্রকে পাওয়ার টিলার বলে কেন? পাওয়ার শব্দের অর্থ হলো ক্ষমতা। যে বেশি তাড়াতাড়ি কাজ করতে পারে তার ক্ষমতা বেশি, সে কারণেই যন্ত্রটির নাম পাওয়ার টিলার। চাষবাস প্রথম কাদের বুদ্ধিতে সম্ভব হয়েছিল? মেয়েদের। আদিম পুরুষেরা কি করত? শিকার করত এবং ঘর সামলাতো মেয়েরা। তোমাদের প্রশ্ন আসতে পারে কিভাবে মেয়েরা কৃষিকাজ শিখেছিল? তারা লক্ষ্য করেছিল কিভাবে বীজ থেকে গাছ হয়, তারপরেই তারা কৃষিকাজ করতে শিখেছিল। কৃষিকাজের একেবারে শুরুর দিকে কারা লাঙল টানত? মানুষেরাই। এরপর তোমরা 100 নম্বর পৃষ্ঠাতে দেখো কৃষিকাজের প্রথম দিকে কোন লাঙল দেখা যেত? কাঠের লাঙল। তোমাদের প্রশ্ন আসতে পারে গোবর দিলে ফলন বাড়বে, এটি মানুষ কিভাবে বুঝেছিল? তোমরা আরেকটি প্রশ্ন তৈরি করে রাখবে, প্রথম দিকে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো? নিম পাতা। 101 নম্বর পৃষ্ঠাতে দেখো কত বছর আগে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার শুরু হয়েছিল?
40 থেকে 45 বছর আগে। রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে? জমির উর্বরতা কমে যাবে, কৃষি জমির বন্ধু পোকারা মরে যাবে, এছাড়া মৌমাছি, প্রজাপতি, রেশম পোকা প্রভৃতি অর্থকরী পোকারাও আমাদের পরিবেশ থেকে ক্রমে ক্রমে হারিয়ে যাবে। আর একটি প্রশ্ন বেশিরভাগ স্কুলেই আসে, সবুজ বিপ্লব কাকে বলা হয়? তোমরা একটি নতুন তথ্য জেনে রাখো, এই সবুজ বিপ্লব ভারতবর্ষে প্রথম দেখা গিয়েছিল পাঞ্জাব রাজ্যে। রাসায়নিক সার এবং কীটনাশকের পরিবর্তে কি ব্যবহার করা ভালো? জৈব সার, অণুজীব সার এবং জৈব কীটনাশক। এরপর দেখো আয় বৃষ্টি ঝেঁপে। এই অধ্যায়টি থেকে তোমরা যে সমস্ত প্রশ্ন তৈরি করবে সেগুলি হলো, শীতকালে কোন কোন ফসলের চাষ হয়? গরমকালে কোন কোন শাকসবজির চাষ হয়? আউশ ধান কাকে বলে? আমন ধান কাকে বলে? ধান ঝাড়ন কী দিয়ে তৈরি করা হতো? চেরা বাঁশ দিয়ে। ধান রাখার গোলা কিভাবে তৈরি করা হয়? পাট চাষ কোন ঋতুতে হয়ে থাকে? গ্রীষ্ম ঋতুতে। পাট চাষ হয়ে যাওয়ার পর সেই জমিতে কোন ধানের চাষ করা হয়? আমন ধানের। এরপর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ধাপ চাষ কাকে বলে? এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে তৈরি করে রাখবে। পাহাড়ের ধাপ চাষে কোন কোন ফসলের চাষ বেশি হয়? গম, ভুট্টা, আলু, সয়াবিন। আর একটি খুব ভালো প্রশ্ন রয়েছে, স্কোয়াশ কাকে বলে? এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে তৈরি করে রাখবে। দার্জিলিং জেলার প্রধান ফসল কি? চা। 105 নম্বর পৃষ্ঠাতে দেখো, তরাই অঞ্চলের মাটি কী কারণে উর্বর? তিস্তা ও মহানন্দা নদীর পলি জমে। তরাই অঞ্চলের কোন কোন ফল খুব বিখ্যাত? আনারস এবং কলা। রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয়? তুঁত গাছের। তরাই অঞ্চলের অনুর্বর অঞ্চলের গুরুত্বপূর্ণ কোন চাষটি করা হয়? তুঁত গাছের চাষ করা হয়। 106 নম্বর পৃষ্ঠাতে দেখো, আলুর পাতা দিয়ে কি হয়? জমির সার। আরেকটি ভালো প্রশ্ন রয়েছে দেখো, সাথী ফসল কাকে বলে? এই উত্তরটি ভালো করে তৈরি করে রাখবে। পরের প্রশ্ন দেখো, ডিভিসি এর পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। প্রশ্ন আসতে পারে, ডিভিসি কোন কারণে তৈরি করা হয়েছিল? সারা বছর ফল দেয় এমন কোনো সবজি বা ফল গাছের নাম বলো। পেঁপে গাছ। প্রশ্ন আসতে পারে, ফুলের চাষ কোন অঞ্চলগুলিতে বেশি হয়? শহরের কাছাকাছি অঞ্চলে। দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর পশ্চিমের পাহাড়ি লালমাটি অঞ্চলে কোন কোন ধরনের ফসল ফলতে দেখা যায়? মটর, অড়হর, মুসুর, বিউলি, বরবটি, শিম ইত্যাদি ফসল ফলতে দেখা যায়। পেয়ারার পাশাপাশি কোন অঞ্চলের তরমুজ এবং পান বিখ্যাত? বারুইপুরের। কোন অঞ্চলে কাজু বাদামের খুব চাষ হয়? দীঘার দিকে। কয়েকটি ভেড়ির মাছ এর উদাহরণ দাও। পার্সে, ট্যাংরা, ভেটকি, পাবদা, নানা রকম মাছ। তোমাদের প্রশ্ন আসতে পারে, কয়েকটি সামুদ্রিক মাছের নাম লেখো। সার্ডিন, ইলিশ, ভোলা, লোটে প্রভৃতি। কোন জায়গাতে মানুষ সামুদ্রিক মাছ ধরতে যান? সমুদ্রের উপকূল এলাকায়। তোমাদের 113 নম্বর পৃষ্ঠা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলি হলো, কৃষিজমি, খাল, বিল প্রভৃতিতে মাছের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে কেন? কৃষিজমিতে রাসায়নিক সার এবং কীটনাশক অতিমাত্রায় ব্যবহার করার ফলে। তোমরা অবশ্যই তৈরি করে রাখবে, জিওল মাছ কাদের বলা হয়? উদাহরণ লেখো এই প্রশ্নটি। কোন মাছ লেজে ভর দিয়ে অনেকটা লাফাতে পারে? চ্যাং মাছ। এরপর দেখো 115 নম্বর পৃষ্ঠা থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো, লুপ্তপ্রায় মাছ কাদের বলা হয়? উদাহরণ দাও। সরপুঁটি, ন্যাদোস, খরশুলা প্রভৃতি। তোমাদের এখান থেকেই বড় প্রশ্ন আসতে পারে, লুপ্তপ্রায় মাছগুলিকে সংরক্ষণ করবার কিংবা বাঁচাবার উপায়গুলি লেখো। 117 নম্বর পৃষ্ঠাতে মাছ ধরা এই অধ্যায়টি থেকে দেখো,
ফাঁদি বলতে কি বোঝো? এই প্রশ্নটির উত্তরে তোমরা লিখবে জালের সুতো দিয়ে তৈরি একটি খোপ। এরপর 118 নম্বর পৃষ্ঠা থেকে আসতে পারে ঘুনি কাকে বলে। কোনো কিছু বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেখানেই তোমাদের উত্তরগুলি জানিয়ে দেব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।